তোষামোদ ক্ষমতাকে প্রশ্ন করে গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন চর্চা সম্পাদক, চর্চা.com সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক সৌরভ হাসান। সৌরভ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি। আপা, আপনাকেও স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন ঘিরে কি কূটকৌশল চলছে, এ নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে আলোচনা শুনবো। সৌরভ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দুর্বার গতিতে কর্মকাণ্ড চলছে। নির্বাচন কমিশন শেষ দিনের মতো আপিল শুনানি শেষ করলো আজকে, এবং অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন, অনেকেই প্রার্থিতা ফিরে পাননি আপিল করেও। আবার এ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ আছে যে নির্দিষ্ট কোনো দলের পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে বা পক্ষপাত করছে, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। আবার কেউ কেউ বলছে নির্দিষ্ট কোনো পার্টিকে জেতানোর জন্য কূটকৌশলও করছে, দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। পাল্টাপাল্টি এই অভিযোগ আছে। অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোরও আছে। সাধারণ মানুষের মনে, বা বিশেষ করে যারা একটু চিন্তক শ্রেণী, তাদের মধ্যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আদৌ হচ্ছেটা কি। আমাদের আপনার কাছে এ জিজ্ঞাসা, আদৌ হচ্ছেটা কি? এবং মনিয়াপাকে শুভেচ্ছা। মনিয়াপা আমার পাশে থাকলে একটু ভরসা পাই। কেন? রাজনৈতিক শক্তি, একটু রাজনৈতিক শক্তি। আপনি যত তৎপরতার কথা বললেন, এটি সবই হচ্ছে রাজনৈতিক দল, প্রার্থী, তার সহযোগী সংগঠন, এদের তৎপরতা। এরা খুব কী বলে, মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু নির্বাচনের যে মূল নিয়ামক শক্তি ভোটারদের মধ্যে কিন্তু সেই উত্তেজনা, উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। হতে পারে যে আনুষ্ঠানিক প্রচার শুরু হলে সেটি হবে। কেন সৌরভ ভাই, চায়ের দোকানের কি রিং রিং আওয়াজ বাড়েনি? এখনও বাড়েনি। আপনি যে কোনো জায়গায়, ঢাকা শহরে যে কোনো জায়গায় যান, যে কোনো পাড়ায় মহল্লায়, চায়ের দোকানে নির্বাচন নিয়ে আলোচনাটা ওইটাই যে নির্বাচন হবে। তো এই যে মানুষের মধ্যে সংশয় তো কেটে গেছে, অনেকটা কেটে গেছে। আবার তো কোনো দল নির্বাচন পেছানোরও দাবি জানিয়েছে। তো সবটা মিলে এক ধরনের তো ধোঁয়াশা আছেই। যেমন আপনি প্রার্থিতার কথা বললেন, হ্যাঁ, প্রার্থিতার সেখানে ন্যায্যতা কতটা হয়েছে, এবং নির্বাচন কমিশনের রায় না মানলে কিন্তু আদালতে যাওয়ার সুযোগ আছে, এবং অতীতে এরকম আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার উদাহরণ আছে। এখনো পর্যন্ত কিন্তু সৌরভ ভাই, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা কিন্তু একটি রুল আদালতের আছে, উচ্চ আদালতের। না, রুল আছে, কিন্তু তারা তো কোনো সিদ্ধান্ত দেয়নি যে পারবে না বা পারবে। এর অর্থ রুল থাকা, আপনি উচ্চ আদালতে অনেক রিটের দেখা যাচ্ছে যে সরকারের প্রতি অনেক রুল, এটি অমীমাংসিত থেকে গেল না? অমীমাংসিত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অনেক বিষয়ে অমীমাংসিত থাকবে বলেই জনমনে ধারণা। কারণ এই নির্বাচনটি বিগত 3টি নির্বাচনের বিতর্কিত এবং একতরফা নির্বাচন থেকে কতটা আলাদা হবে, জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে কিনা এবং নিরাপদ বোধ করবে কিনা, শুধু প্রার্থী না। আপনাকে যদি সৌরভ ভাই সাধারণ জনগণ ধরি, আপনাকে যদি একেবারেই নাগরিক ধরি, আপনি নাগরিকের জায়গা থেকে, সাধারণ জনগণের জায়গা থেকে নিশ্চয়ই ভোট দেবার আগ্রহ আপনার মধ্যেও আছে। আপনি কি বলবেন? ভোট দেওয়ার আগ্রহ আছে, কিন্তু ভোট দেওয়ার পরিবেশ আছে কিনা সেইটি প্রশ্ন। আপনি কি সন্দিহান? আমি সন্দেহান। সন্দেহ করার মোটা দাগে কারণগুলো কি দেখছেন? সন্দেহান এখনও এই রাজনৈতিক দলগুলো যে পাল্টাপাল্টি, এবং এটা হচ্ছে
নির্বাচন ভোট ইত্যাদি হয় কিন্তু পারস্পরিক আস্থার উপর, একটা আস্থার পরিবেশ তৈরি হয়, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আস্থার পরিবেশটা নেই। না, একে অপরের এটাই তো সৌরভের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের না, অবহমান সংস্কৃতিটাই তো এটা। সংস্কৃতি, কিন্তু যখন বলা হয় যে নির্বাচন কমিশনকেও এক ধরনের বিপদে ফেলা, সরকারকে বিপদে ফেলা, যে সরকার অমুক দলের পক্ষে অবস্থান নিয়েছে, নির্বাচন কমিশন অমুক দলের পক্ষে। এতদিন আমরা শুনতাম যে নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির প্রতি পক্ষপাত করছে। এখন এখন বিএনপি কিন্তু নির্বাচন কমিশনে আজকে ঘেরাও কর্মসূচি নিয়েছে ছাত্রদল। তাছাড়া নির্বাচন কমিশনের গত 2-3 দিনে একাধিক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় তাদের উদ্বেগের কথা জানিয়েছে, তাদের আপত্তির কথা জানিয়েছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির ঘোরতর আপত্তি তুলেছে। এবং আরও বিষয় যে মানে খুবই উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট তো ভোটারের কাছে পাঠানোর কথা। সেই পোস্টাল ব্যালট কোনো দলের নেতার কাছে, কোনো দলের নেতার বাড়িতে থাকার কথা না। কিন্তু আমরা দেখেছি যে কোনো দলের নেতারা দায়িত্ব নিয়েছেন পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে, তারা কিভাবে পোস্টাল ব্যালটগুলো সংগ্রহ করলো, এক্ষেত্রে নির্বাচন কমিশনও দায় এড়াতে পারে না। সৌরভ ভাই, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোন নির্বাচন কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলেনি বলেন তো? প্রশ্নের ঊর্ধ্বে কোন নির্বাচন কমিশন থাকতে তুলেছে, আবার কোন মানে এটা হচ্ছে যে অভিযোগটা কত গুরুতর। 91 নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, 96 নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু এই দুটি নির্বাচন, এমনকি 2001, 2008 পরাজিত পক্ষ বা রাজনৈতিক দলগুলো কিন্তু মেনে নিয়েছে শেষমেশ। কিন্তু 1996 সালের নির্বাচন, যেটাকে বলা হতো যে কী বলে ব্যালট কারচুপির নির্বাচন, 88 সালে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ জামাত সহ কোনো দলই অংশ নেয়নি, সেটা ছিল গৃহপালিত সংসদ। এরপরে 96 একতরফা নির্বাচন হয়েছে, বিরোধী দল অংশ নেয়নি 96-র 15ই ফেব্রুয়ারি। তারপরে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি বলেন সেটা 91, 96 হয়েছে। মানে দুটো দলেই কি সমান, 91, 96 এবং 2001 এই তিনটি নির্বাচনকে, 2001 আবার কেউ বলবে 2008, এটা নিয়েও প্রশ্ন আছে। যেমন এটা এক ধরনের প্রশ্ন ওঠা, মানে এটা পলিটিক্যাল একটা গেম, যে আওয়ামী লীগ, বিএনপি এক ধরনের রাজনৈতিক শক্তির দিক থেকে, সাংগঠনিক শক্তির দিক থেকে, জনসমর্থনের দিক থেকে কাছাকাছি। সেখানে ফলাফলে যখন আকাশ পাতাল পার্থক্য হয়, তখন কিন্তু প্রশ্নটা জাগে। সেটা 2001-এ যেমন 2008-এও। মানে এই 26-এ কি এরকম শক্তি নেই? জামাত এবং বিএনপি তো পাশাপাশি, মানে একেবারে কাছাকাছি শক্তি নাই কি? এটা রাজনৈতিক বিশ্লেষকরা বা যারা আমরা পত্রপত্রিকায় প্রতিদিন দেখি, টেলিভিশনে আলোচনায় দেখি যে এটি ঠিক ওইভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে না। এক ধরনের এই যেটুক হতে পারতো যে 11 দলীয় জোট, এখন 10 দলীয় জোট, এই জোট ভাঙার পর সেটি তো আরও ম্রিয়মাণ হয়ে গেছে। কারণ এই নির্বাচনে ধরেই নেওয়া হয়েছে যে মানে অনেকেই মনে করেছেন যে কোন দল জিতবে, এটা আগে থেকেই তারা ধারণা করছেন। এখন প্রতিদ্বন্দ্বিতা যেটা বলছেন, হ্যাঁ কোনো অনেক আসনে হবে, কিন্তু বেশিরভাগ আসনে হবে না বলেই মনে করা হয়। কারণ নির্বাচনটা একটা হচ্ছে সাংগঠনিক, শুধু ব্যক্তির ভাবমূর্তির উপর নির্ভর করে না, অর্থের উপরও নির্ভর করে না, সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে, দলীয় জনসমর্থনের উপর নির্ভর করে, এবং কত নেতাকর্মী সমর্থককে মাঠে নামাতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে জামাত ইসলামের একটা সাংগঠনিক শক্তি আছে, কিন্তু সেটা 300 আসনে লড়াই করার মতো আছে কিনা। বিপরীত দিকে যদি দেখুন যে বিএনপির 300 আসনেই তার একাধিক যোগ্য প্রার্থী, এবং অনেকে এখনও পর্যন্ত কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছে। হ্যাঁ, আবার কোনো ক্ষেত্রে যেমন একজন খুবই সম্ভাব্য, যার জয়ের সম্ভাবনা বেশি, কিন্তু যে কোনো কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে গেল, আর তখন প্রতিপক্ষ এই সুবিধাটা নিয়ে বিকল্প প্রার্থীও তো আর ভোটের হিসাব নিকাশে আমরা দেখি যে নীতি, আদর্শ, গঠনতন্ত্র ইত্যাদি যাই বলা হয়েছে, কিন্তু শেষ
বিচারে দেখা গেছে যে ভোটের হিসাব নিকেশ, আর না হলে এনসিপি যারা নিজেকে যারা জুলাইয়ের যোদ্ধা বলে দাবি করে, যারা মধ্যপন্থী দল বলে দাবি করে, তারা একটি ডানপন্থী দলের সঙ্গে জোট বাঁধল এবং তাদের সেই জোট একটাই কারণ যে তারা যে কোনো মূল্যে জাতীয় সংসদে যেতে চায় এবং জাতীয় সংসদে যাওয়া ইসলামিক ভোটগুলো এক বাক্সে নিতে চান, এককভাবে যেতে পারে না। তারা তো প্রথমে বলছিলেন যে তার 300 আসনে সৌরভ ভাই, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু মনিয়াপার কাছ থেকে শুনে আসি। আপনি যেহেতু মনিয়াপা পাশে থাকলে আপনি সাহস পান রাজনৈতিক শক্তি হিসেবে। মনিয়াপা, রাজনীতিতে কূট কৌশল আসলে কি চলছে, এগুলোকে সৌরভ ভাই অনেক ধরনের অনিশ্চয়তার কথা বললেন, সন্দেহের কথা বললেন, সংশয়ের কথা বললেন। নাগরিক হিসেবে তিনি ভোট দিতে চান কিন্তু তিনি কনফিউজ। আপনারা ওনাদের এই সাধারণ নাগরিকদের কনফিউশন দূর করবার জন্য আপনারা কি কোনো ভূমিকা রাখছেন, কোনো কর্মকাণ্ড আপনাদের আছে, না আপনারাও দায় চাপিয়ে দায় এড়াবার চেষ্টা করবেন? ধন্যবাদ আমার তো মনে আপনাকে। হয় মনিয়াপা নিজেও অনেকটা যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। দেখেন, রাজনীতিতে কূটকৌশল সাধারণভাবে নর্মাল থাকে, রাজনীতিটা একটা কৌশল। কৌশল, কিন্তু সেইখানে যদি কূটটা বেশি বেশি হয়ে যায় তাহলে রাজনীতি একটা ধাক্কা খায়। বর্তমান পরিস্থিতিটা এমন, কৌশলটা হারিয়ে গেছে কূটের কাছে। যখন কূটের কাছে কৌশল কূটনামিটা কারা হারিয়ে যায়, করছে? হ্যাঁ, এই কূটনামিটা কারা করছে? এটা আসলে রাজনীতিকই তো করছে। লুম বাস্তে গাউজার বলে না, আমি আপনাকে কিভাবে বলবো। এখানে এমন যেমন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও নিশ্চয়ই নিয়ম নীতি সব মানা যারা যারা দেশ চালাবে, যারা কৌশল করবে, যারা গণতন্ত্রকে রক্ষা করবে, তারাই কূটের আশ্রয় নিচ্ছে। সেটা তো আপনারা যারা রাজনীতি করেন। না, আমরার কথা বলছি না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরের জন্যই, আমি দল হিসেবে বলছি না, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো আমি রাজনীতির কথাই বলছি এতক্ষণ। please। তো আমি যদি আপনি আমাকে বলেন তাহলে বলবো আমি যে দলটাকে ধারণ করি তারা একটা সহজ সরল রাজনৈতিক দল। এটা এত ক্যাচাল মোচাল প্যাচগোজ বুঝে না বলেই 17-18 বছর রাজনীতির অনেকটাই রাজনীতির মাঠের বাইরে এক্সট্রা হিসেবে আছে, মার পেছে। তো সেই মার পেচ সবসময়ের জন্য ভালো না, তবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমি মনে করি যখন নর্মাল কাজ না করে আপনার বেঁচে থাকার জন্য, আপনার জীবিকার জন্য আপনি সাহারা মরুভূমিতে থাকবেন, অথচ আপনি যুদ্ধবিদ্যা কিছুই জানবেন না, তাহলে তো আপনাকে সাপে খোপে খাবে, এটাই স্বাভাবিক। আপনাকে বাঘে খাবে, এটাই স্বাভাবিক। আপনাকে কুমিরে খাবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটায় আপনাকেও রপ্ত করতে হবে। হ্যাঁ, মন্দ রপ্ত নাই করলেন, কিন্তু ভালোত্বটা এমন জিনিস, ভালোত্ব দিয়ে অনেক সময় মন্দ কাটিয়ে ওঠা যায়, কিন্তু বুদ্ধিটা থাকতে হবে। অন্যরা যে মন্দের মধ্যে আছে, এই মন্দটা জানতে হবে। আমি মনে করি এতক্ষণ সৌরভ ভাই যেটা বললেন, আমি অনেকটাই আমি যখন ভোটার তখন আমি ভীত, আমি যখন লিডার বাদ দিলাম, আমি যখন কর্মী, হ্যাঁ, আমি যখন পলিটিক্সের ভিতরে, তখন আমি একরকম ভীত। আমি আমার কথা চিন্তা করে না, আমি বাংলাদেশটার প্রতিচ্ছবি দেখায়। কি এমন প্রতিচ্ছবি, ভীতিকর যে প্রতিচ্ছবি আপনার সরকার, এখানে একটা সরকার আছে, নামে হচ্ছে অরাজনৈতিক সরকার। আপনি খেয়াল করবেন, অরাজনৈতিক সরকার যখন বলেন এইবার অনেক তরুণরা আসবে, উনি তো আপনাকেও তরুণ মনে করতে পারেন। আমি তো তরুণ যতই হই না কেন, উনি এটা বলতে পারেন না। উনি নিরপেক্ষ সরকার, উনি অরাজনৈতিক সরকার। তাহলে কি ওনার একটা রাজনৈতিক দল আছে যেখানে শুধু গিজগিজ করে তরুণরা? উনি তো তাদের কথাই বুঝাইছেন। আমি তো এটাই বুঝবো, কারণ আমি তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না। আমি তো ওইটাই, আমার স্থূল বুদ্ধিতে আমি ওইটাই বুঝবো। আমার স্থূল বুদ্ধিতে আমি আমাকে নিয়ে চিন্তা করব না, বলবো না। কারণ আমরা যখন 3টা দল উঠে আসে, এই দেশে রেজিস্টার্ড দল অনেকগুলো, সেইখানে আপনার এই 50-55টা দলের মধ্যে যখন 3টা দলই বিভিন্ন দাওয়াত পান, বিভিন্ন একটা দল, আমি যে দলটাকে ধারণ করি সেই দলে অনেক মানুষ আপনারা জানেন এবং একজন শত্রুও বলবে। আরেকটা দল বহু বছর রাজনীতি করে, তারাও আছে ডানপন্থী। আরেকটা দল সদ্য হয়েছে, 1 বছর পুরো হয় নাই,
যখন তারা 1 বা 2 নম্বরের র্যাঙ্কিংয়ে থাকে, তখন আপনার বুঝতে হবে কে বা কারা। না আপা, কৌশলে থাকে। নবজাতক শিশুকে তো সবাই কোলে নিতে চায়, সবাই তো একটু আদর করতে চায়, কাছে টানতে কুলে চায়, তাই না? নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন যদি নবজাতক শিশুকে আপনি বলেন যে তুমি 800 মিটার দৌড়ে তোমাকে ফার্স্ট হতে হবে, হাউ ইট পসিবল দ্যাট? আপনি বলেন। তারা তো একটি মানে এই আপনি অভ্যুত্থান আপনি ঘটালো। যখন শোনেন, আপনি নবজাতক বলেছেন, অভ্যুত্থান বিপ্লবীরা যখন ক্ষমতার শেয়ার নেন, তখন ওই বিপ্লব কিন্তু তার সন্তানকে খেয়ে ফেলে, তখন আর এটা বিপ্লব থাকে না। তো আমি ওইটাই বলছি, বিপ্লবীরা ততক্ষণই সম্মানিত হন। বিপ্লব তার আমরা যেমন- সন্তানদেরকে খেয়ে ফেললো, কিভাবে খেলো? আমি আমার কথাই বলছি, আমি 90-এর গণ অভ্যুত্থানে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। 90-এর গণ অভ্যুত্থানের পরে আমি যে সম্মানিত হয়েছি, আমি খুব বড় মাপের নেতা ছিলাম না, তখন ছোট মানুষই ছিলাম। আমি পরবর্তীতে আমি এমপি হয়েছি, আমি অনেক বড় বড় পদ হ্যান্ডেলিং করেছি। ওই সম্মানিতর জায়গাটা ওটা আলাদা, এক্সট্রা, মানে এক্সেপশনাল। ওটা এখনো যারা পুরানো লোক দেখে, যারা বেঁচে আছেন, যারা এখনো রাজনীতির চর্চা করেন, তারা কিন্তু বলেন এই 90 এরা এনেছিল। এই যে বলাটা, এই যে আপনার সম্মান করাটা, প্রাপ্তি, এই বিপ্লব কিন্তু আমরা খাই নাই। তার মানে কারণ আমরা 90-এর বিপ্লবের সন্তানদেরকে বিপ্লব খেয়ে ফেলেনি, 24 খেয়ে ফেলেছে। 24 আপনাকে তো আমি এটাই বলছি, আপনি ক্ষমতার দণ্ড হাতে নিয়েছেন, ভাগাভাগিতে নেমেছেন, আপনি আপনার ন্যায্য হিস্সা নিয়ে দ্বন্দ্ব করেছেন, আপনি চুরি চামার করেছেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার ওই জায়গাটা আগের মতোই পরিচ্ছন্ন থাকবে? তার মানে এই বর্তমান সময়ে আপনার দুজন আলোচক যখন আলোচনা করলেন, আমরা একটি নির্বাচন, একটি ঐতিহাসিক নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোট দেবার বিপুল আগ্রহ আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে। আপনারা দুজনই বলছেন এক ধরনের ভীতিও আছে। কেমন ভীতি আছে? জনগণ এই ভীতি দূর করবার দায়িত্ব কি একা নির্বাচন কমিশনের কিনা? এই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে আপা, আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরতে চাই। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বিএনপি নেত্রী নীলোফার চৌধুরী মনি, আছেন চর্চা.com-এর সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান। বিরতির আগে আলোচনা শুনছিলাম নীলোফার চৌধুরী মনি আপা, আপনার কাছ থেকে। আপনি কনফিউজ এখনও, একটি বৃহৎ রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের একজন নেতা, আপনি কনফিউজড, আপনি এখনও বলছেন নানান ধরনের সন্দেহ সংশয় আছে। আবার আপনি রাজনীতির মধ্যে কূটকৌশল, কূটনাদের দখলে বেশি চলে গেছে। তার মানে কি আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা যারা প্রপার রাজনীতি করছেন, আপনারা কি কোণঠাসা হয়ে যাচ্ছেন ডে বাই ডে? আমি এটাকে কোণঠাসা বলবো না, এটাকে আসলে মানে স্পার্ক করার জন্য যে সমষ্টিগত শক্তিটা লাগে, সেই সমষ্টিগত শক্তির এখানে অভাব আছে। আমি যদি আপনাকে একটা পূর্ব শর্ত বলি যে কি হতে পারে, যেটা সোহরাব ভাই বললেন, আপনার 1335টি লোড হওয়া অস্ত্র সরকারের থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তো 13টা 35টাকে আপনি 300 দিয়ে ভাগ দেন। একটি উদ্ধার হয়েছে গতকালকে, শোনেন, 1334টা, সেটার সঙ্গে আরও আছে কারাগার থেকে 67টা অস্ত্র, সেটাও সরকারি অস্ত্র, সেখানে 27টা এখনো উদ্ধার হয় নাই, তাহলে তার মানে আরও বেশি। এবং পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যেও অনেকে এখনো আমি বলি, সেটাও বলবো, ফেরারি আছেন। আপনার 713 জন এখনো ফেরার, ওটা আমি পরে বলছি। আপনার এই যে উদ্ধার হয় নাই, এটাকে যদি আপনি 300 দিয়ে ভাগ দেন, এই 1400-র মতো, প্রায় 5টা 4.5টা অস্ত্র পড়ে এক একটা সেন্টারে, মানে এক একটা আসনে, একটা আসনে একটা অস্ত্রই কিন্তু ইনাফ ভ্যান্ডালাইজ করবার জন্য। হ্যাঁ, সেইখানে 4-5টা, এটা হলো সরকারি অস্ত্র যেটা বেহাত হয়েছে। বেহাতের সঙ্গে সঙ্গে আপনার ফেরার আসামি 713 জন, ফেরার আসামি যারা কিনা যাবজ্জীবন, মানে ফাঁসির বিভিন্ন আসামি, অপরাধে বিভিন্ন দণ্ডিত। চরম পর্যায়ের অপরাধী। নর্মাল অপরাধী হলে এসে হাজিরা দিয়ে যেত, জেলে ঢুকে যেত। এবং 401 জন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে। 401 জন প্রতিদিনই কিন্তু আমরা একটা না একটা মৃত্যু দেখছি, এবং অপমৃত্যু, টার্গেট কিলিং বলছেন অনেকে। হ্যাঁ, টার্গেট কিলিং অনেকে বলছেন এখন এই টার্গেট কিলিংগুলো এখনই শুরু হয়েছে।
20 তারিখের পরে যদি এটা কন্টিনিউয়াসলি যদি হয়, তাহলে আপনার জনগণ কি 14, 18, 24 ভোট দিতে যায় নাই? জনগণ কি এখন ভোট দিতে যাবে? কেন জনগণ কি ভোটের চেয়ে নিজের জীবনের নিরাপত্তার চেয়ে ভোটের নিরাপত্তাকে বেশি প্রায়োরিটি দিবে? সকালবেলা আপনারাই তো বলছেন যে ভোটের জন্য বন্দুকের সামনে বুক পেতেছে। সকালবেলা যদি, এটা নেতাদের কথা, জনগণের কথা না। জি। ভোট কার? জনগণের। 12 কোটি নেতা নাই, 12 কোটি জনগণ ভোটার, ওর মধ্যে নেতা আছে। সকালবেলা 8টায় যদি বা 7টায় যদি ভোট শুরু হওয়ার আগে যদি কোনো সেন্টারে গুলি ফুটে বা বোমা ফুটে, তাহলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কোনো ভোটাররা ওইভাবে যাবে, লাইন দিয়ে দাঁড়াবে না। তাহলে আপনার এটা গেল আপনার সরকারি অস্ত্র। ইললিগ্যাল অস্ত্র এটার সাথে আছে। আপনার বৈধ অস্ত্র যেটা জমা দেয় নাই, 6 মাস আগে জমা দেওয়া কথা, প্রত্যেকটা নির্বাচনের আগে থানায় জমা দিতে হয়, সেটা নেয় নাই। উপরন্ত যদি 3000 প্রার্থী থাকে, এই 300 আসনে 2500 প্রার্থী থাকে, এটাকে সরকার ঘোষণা দিয়েছে চাহিদা মাত্র বাহককে যেমন টাকা দিতে বাধ্য থাকিবে লেখা থাকে, ওরকম চাহিদা মাত্র সে অস্ত্রের লাইসেন্স পেতে বাধ্য থাকিবে। তো এই যে অস্ত্রের লাইসেন্স, সেটা আগের দিনও হতে পারে, তার নিরাপত্তার কথা মনে করে। তার কোনো আপনার প্রশিক্ষণ নাই, অভিজ্ঞতা নাই, সে অস্ত্রের মালিক হয়ে যাবে আজীবনের জন্য, অস্ত্রের মালিক হয়ে যাবে। এবং ইললিগ্যাল অস্ত্র সব সময়ের জন্য বাংলাদেশে ট্রানজিট পয়েন্ট হিসেবে থেকেই থাকে। তাহলে আপনি বলেন তো যে এই যে অস্ত্রের ঝনঝনানি, 6 লক্ষ সামথিং গোলাবারুদ সরকারি ভল্ট থেকে, মানে থানাগুলো থেকে খোয়া গিয়েছে। এই গোলাবারুদ একটাও ভিতরে ঢুকে নেই আর। তাহলে আপনি বলেন যে এটা হলো সরকারি রিপোর্ট, বেসরকারি রিপোর্টগুলা গোলাবারুদের সংখ্যাগুলো আমরা জানি না। তাহলে আপনি বলেন যে দেশে একটা পটকা ফুটলে বা একটা আপনার বোমা ফুটলে লক্ষ লক্ষ আপনার সাপোর্টাররা মিটিং খালি হয়ে যায়। সে দেশে ভোটের জায়গায় জনগণ সন্তান কুলে নিয়ে যাবে, স্বামীর সাথে যাবে, সন্তানের সাথে বৃদ্ধ মা বাবা যাবে। তারা কি আপনার ওই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাবে? ওইভাবে জীবনটাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে যাবে? আমি মোটা দাগে বলতে চাচ্ছি, সরকার যেটা বলেছিল সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নির্বাচন দিবে, এটা সর্বশ্রেষ্ঠ নেগেটিভ ঐতিহাসিক নির্বাচন না পজিটিভ ঐতিহাসিক নির্বাচন? পজিটিভ যদি হয় তাহলে আমরা পজিটিভের কিছুই দেখছি না, ইলেকশনের আছে আর 20-25 দিন। আর নেগেটিভ হলে আপনার আরও যদি বলি, সেটা হলো যে প্রশাসন কার লোক? এই যে 15.5 বছর যে ফ্যাসিস্ট চলেছিল, তাদেরই কিন্তু প্রেতাত্মারা এখনও আছে। এবং তারা কি একটা সুস্থ নির্বাচন চায়, ভালো নির্বাচন চায়? আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেইখানে ফেলানোর জন্য চায়? যদি তাই চায় থাকে, তাহলে আপনার মনে করেন এই যে তড়িঘড়ি করে 15 লক্ষ আপনার পোস্টাল ভোটার বানানো হলো, এই পোস্টাল ভোটারের ভোটগুলা মানুষের বাসা থেকে বের হচ্ছে কেন বিদেশে? সেটা কফিলের ওইখান থেকে বের হচ্ছে কেন বিদেশে? একটা কফিলের কাছে 200-300 লোক থাকে, তার কর্মচারী, বাংলাদেশি বা পাকিস্তানি বা এটা তো বাংলাদেশি যেটা থাকে, কফিল নিজেই তো ভোট দিয়ে দিতে পারে। ওইখানে কি ওই কর্মচারীদের কোনো স্বাধীনতা আছে? না, সেটা নিয়ে নির্বাচন কমিশন তাদের ব্যাখ্যা দিয়েছে। শুনেন, কপিলকে যদি খুশি করে, তাদের ব্যাখ্যা তো আমার মনোপুত হয়েছে। কে বলেছে আপনাকে? তারা তো এর আগেও হাদিকে যখন মেরে ফেললো, ইসি বলে না এটা বিচ্ছিন্ন ঘটনা। তারপরে একই সাথে মুদাব্বিরকে মেরে ফেললো, মুসাব্বিরকে। এটাও কি বললো যে এটাও এরকমই বিচ্ছিন্ন ঘটনা। তো এরকম ইনফ্যাক্ট আপনার দলের একজন দায়িত্বশীল স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও বলেছেন যে এটিকে ইস্যু করে নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা বা নির্বাচনের এর প্রভাব পড়বে না। তিনি কি বলছেন? সালাউদ্দিন সাহেব বড় নেতা, উনি উনার মতো করে এইভাবে বলেন নাই, একদম বিচ্ছিন্ন ঘটনা ওইভাবে বিচ্ছিন্ন বলেননি, বলেছেন যে নির্বাচনে প্রভাব পড়বে না। বাট আমি তো ছোট মানুষ, কর্মী, নেতা বলতে আমার লজ্জাই লাগে। তো একজন কর্মী হিসেবে আমি বলছি যে আমি কর্মী, আমার যদি কোনো দাম না থাকে, আমার যদি কোনো হিস্সা না থাকে, আমার মৃত্যুতে যদি কোনো প্রতিক্রিয়া না থাকে, তাহলে আমার মতো আরও 1000, 2000, 5000 লোকেরও কোনো প্রতিক্রিয়া থাকবে না। তাহলে কি দেশটা দেশের মতো থাকবে? আমি এই কথাটা বলতে চাই। আপা, আপনার কাছ থেকে শুনবো আবারও। সৌরভ ভাই, আসলে কি কার মতো চলবে? আপাতত বললো যে দেশ কার মতো চলবে না, আপাতত নেতিবাচক বা শঙ্কার বিষয়গুলো তুলে ধরলেন। তবে কিছু কিছু ইতিবাচক দিকও আছে। সেটা হচ্ছে
প্রায় আজকে যাচাই বাছাই শেষ হয়ে শেষ গেছে। দিন আজকে এরপর নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। প্রতীক বরাদ্দ হবে, তারপর সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের নীতি নির্ধারকরা, অন্যান্য উপদেষ্টা যে আশঙ্কাটা খুব জোরে সোরে করেছিলেন, সেই আশঙ্কাটা কিন্তু মাঠে দেখি না। অর্থাৎ যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে, সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে পারেন। সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে দেশের ভিতরেও বাইরে তারা সক্রিয়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তবে নির্বাচনের এই 22-23 দিন আগে তাদের তৎপরতাটা কিন্তু খুব দৃশ্যমান নয়। সুতরাং এদিক থেকে সরকার এক ধরনের স্বস্তিতে আছে। সরকার বাকি যেগুলো সেটা হচ্ছে তালগোল পাকিয়ে ফেলেছে। কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু আবার ভিন্ন কিছু আচ্ছা, বলছি থমথমে পরিস্থিতি। বাংলাদেশে এমন কোনো নির্বাচন হয়নি একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ, বা উৎসব মুখর বলা যায়। উৎসব মুখর হয়েছে, কিন্তু শান্ত স্নিগ্ধ পরিবেশে নয়। ওই উৎসব মুখরের মধ্যে উত্তেজনাও ছিল। কয়টা লাশ পড়েছে এই হিসাব নিতে হবে। সেটা 91, 96, 2001 প্রতিটি নির্বাচনে। কথা হচ্ছে সরকার সিদ্ধান্ত কোত্থেকে আসে, আর সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন কে করেন। নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালটের ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়। কোনটি এই ব্যাখ্যাটি তাহলে কেমন হওয়া উচিত ছিল? আচ্ছা, প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন এই অনলাইনেও করতে পারতো, তাহলে নির্দিষ্ট ব্যক্তির কাছেই এটি যেত। মানে এই যে ব্যালটগুলো নিয়ে বিতর্ক উঠেছে, এগুলো কি প্রত্যাহার করা উচিত ছিল? না, এখন প্রত্যাহার করতে পারবে কিনা জানি না। এখন তো পরিস্থিতি যদি প্রত্যাহার করতে না পারে তাহলে বিতর্কিত ব্যালট তাহলে তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, হয়তো পোস্টাল ব্যালটের এই ব্যালটই বাদ দিতে হবে। যদি বাদ না দিলে একটি দল বাদ না দিলে এই প্রশ্ন আসবে, কারণ কোনো আসনে 10,000 পর্যন্ত পোস্টাল ব্যালট আছে, 5,000, 10,000, 3,000। আর নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয় একটি ভোটে। সুতরাং সেখানে এই যে যদি কোনো কারচুপি হয়ে থাকে, কারচুপির মাধ্যমে যদি কেউ জয় নিয়ে থাকে, সেটা পোস্টাল ব্যালট হোক বা কেন্দ্র দখল করে হোক, মানে বিতর্ক উঠলে এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। না, ইস্যু ইতিমধ্যে হয়েছে। আচ্ছা, এবং সেই ইস্যুটা কত ধোঁয়ায়িত হবে সেটা বোঝা যাবে যে নির্বাচনে এই আনুষ্ঠানিক প্রচার শুরুর পরে কারা কিভাবে কাকে মোকাবেলা করে। এবং এক ধরনের দল এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে ভাষায় আপনি সবচেয়ে মানে এই এখন ডিজিটাল যুগে আমাদের অনেক সহজ আছে। আমরা দূরকে আপন করেছি, পরকে আপন করেছি, দূরকে নিকট করেছি। কিন্তু এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যেসব নির্বাচনকে সামনে রেখে যেসব কুৎসা, বিদ্বেষ, হিংসা, যেসব কার্টুন ছাড়ানো, এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এবং এটি রুচির মধ্যে পড়ে না। আমাদের তরুণ প্রজন্মের কাছ থেকে তো এটা আশা করা ছিল যে তারা পুরনোদের পথ দেখাবে, তারা একটা একটা রুচি স্নিগ্ধ মানে উন্নত মানসিকতার পরিচয় কিন্তু সৌরভ ভাই, তারা তো আবার বলছেন যে এটি মত প্রকাশের স্বাধীনতা, যে কেউ মতামত প্রকাশ করতে পারেন। মত প্রকাশের স্বাধীনতা 5 আগস্টের পর যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে জনপরিসরে, এটি ঘরে কেউ ব্যবহার করে সেটা নিয়ে প্রশ্ন। ঘরের মানুষও দেখে, কিন্তু জনপরিসরে জনসভা ডেকে যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু এক ধরনের মানে আমাদের রাজনীতি, নির্বাচন, সরকার সব কিছু নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায়, এক ধরনের শঙ্কা থেকে যায় যে এর মধ্য দিয়ে এই নির্বাচনকে মেনে নেবে। যে দলে পরাজিত হবে নির্বাচন তো মানবে না, এবং মানলে পরদিন যদি তারা রাস্তায় নামে যে এই নির্বাচন সঠিক হয়নি, তাহলে তো যেমন সাবেক উপদেষ্টা এবং এনসিপির যে এখন নির্বাচনী দায়িত্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলেছেন আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনও বিগত 3টি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। এবং তিনি কিন্তু নির্বাচন পিছিয়ে দেবার জন্য এক ধরনের, সেটা হতে পারে পিছিয়ে দেওয়ার জন্যই হয়তো এইসব কথাটা তো বলছেন না, তিনি বলছেন যে প্রয়োজনে পেছানো যেতে পারে। মানে পেছানো যেতে পারে, তাহলে ভোটের আগের দিন তো বলতে পারে যে কালকে ভোট না নিয়ে পরশু নেন। মানে এগুলো হচ্ছে অহেতুক বিতর্ক তৈরি করা, অহেতুক, এবং এর মধ্যে নিজেদের দেউলিয়ত্ব প্রকাশ পায়। অর্থাৎ
একটি নির্বাচন করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে শক্তি এবং সাহস প্রয়োজন, যে সাংগঠনিক ক্ষমতা প্রয়োজন, সেটি তাদের নেই। না হলে এনসিপি যে দলটি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বের ভূমিকায় ছিল, সেই দলটি একটি বিতর্কিত একটি ডানপন্থী দলের সঙ্গে জোট বেঁধেছে। তারা নিজেদের মধ্যপন্থী বলে দাবি করে, কিন্তু তারা জোট বেঁধেছে একটি ডানপন্থী দলের সঙ্গে। মধ্যপন্থী দল এবং বিএনপির সাথেও তো জামাত জোট একাত্তরে তাদের বিতর্কিত ভূমিকা ছিল, কিন্তু তারপরও তারা করেছে। হ্যাঁ, তারা বলতে পারে যে বিএনপি তো তাদের জোটে ছিল, যথাযথ সম্মান দেয়নি। এখন তারা এককভাবেই করতো, এবং তারা যদি মনে করে যে তারা দল গঠন করার 10 মাসের মধ্যে ক্ষমতায় যাবে, সেটি তো কোনোভাবেই সঠিক বলে মনে করি না। সৌরভ ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন প্রয়োজন বোধে নির্বাচন একটু পেছানো যেতে পারে, বা আরও দু একটি কথা বলেছেন। এগুলো কি আসলে রাজনৈতিক রেটরিক, না ভয়ে তিনি বলছেন যে জনভিত্তি কম দেখে ভয়ে তিনি এই কথাগুলো বলছেন? নির্বাচন ভীতি কিনা, এই প্রশ্নের উত্তর শুনবো। ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি দর্শক। আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আর কেবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আলোচনায় ছিলাম সৌরভ হাসান ভাই, আপনার কাছ থেকে শুনছিলাম, আপনি বলছিলেন যে এনসিপির নেতারা নানান ধরনের কথা বলছে। এগুলো কি তারা ভোট ফোবিয়া বা ভোট আতঙ্কে বলছে, ভয়ে বলছে, না এটিও রেটরিক? মানে জুলাই অভ্যুত্থানে যার নেতৃত্ব দিয়েছে, জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের নিজেদের যখন দল গঠিত হলো, সারা দেশে কিন্তু একটা শ্বাস রব, এবং মানুষ এক ধরনের আগ্রহ তৈরি করেছিল, মানুষের সমর্থন পেয়েছিল এবং ধারণা করা গেছিল এই দলটি পুরানোদের বলতে পারবে, নতুন বন্দোবস্তের কথা বলবে, এবং তারা মডেল হবে, যে পথিক তুমি পথ হারিয়ে গেছো। এখন দেখা যাচ্ছে যে এনসিপি নিজেই পথ হারিয়েছে। না হলে যে দলটি নিয়ে বিপ্লবীটা সন্তানকে খেয়ে ফেলেছে, আপা বলছেন বিপ্লবী সন্তানকে খেয়ে ফেলছে, বিপ্লবী সন্তানকে খেয়ে ফেলছে। যে দলটি নিয়ে এত বিতর্ক, এবং যে দলটির নীতি আদর্শের সাথে কোনোভাবেই এনসিপির নীতি আদর্শ মেলার কথা নয়, সেই দলটির সাথে জোট বেঁধেছে। আর এনসিপির নেতারা তো বলেছিলেন যে আগামী নির্বাচন তাদের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য হচ্ছে একটি রাজনীতি, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বিনির্মাণ, এবং সেটি 1 নির্বাচনে হোক, 2 নির্বাচনে হোক, 3 নির্বাচনে হোক, যত নির্বাচন দরকার। যেটা এখন এনসিপি থেকে বেরিয়ে আসা এনপিএ যারা আসছে, আমি এনপিএকে কি বলে সাধুবাদ জানাবো এই কারণে যে এনসিপি যখন জামাতের সাথে জোট বেঁধেছে, তখন একটা জনমনে ধারণা হয়েছিল যে জামাতই বোধহয় তাদের নিয়ন্ত্রণ করতো, এই পুরো জুলাই যোদ্ধাদের। এনপিএ সেটা কিন্তু ভুল প্রমাণ করেছে যে না, যারা জামাতের সঙ্গে গিয়েছে তারাই একমাত্র জুলাই যোদ্ধা নয়। ছোট্ট একটি প্রশ্ন জন্ম নিয়েছে, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে জামাতের সাথে অনেক কিছু মেলে না, জামাতও তো এই অভ্যুত্থানে বড় স্টেক। হ্যাঁ, কিন্তু জামাত ইসলামী যে জামাতের ভূমিকা আমি ছোট করে দেখছি না, অবশ্যই জামাতের বড় ভূমিকা আছে। জামাত যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশ তো এনসিপি চায় না। আজকের তরুণরা চাওয়ার কথা না, সেই বাংলাদেশ তো বিএনপি চাওয়ার কথা না, সেই বাংলাদেশ তো বাম দলের চাওয়ার কথা না। সেই 24-এর গণ অভ্যুত্থান সেই বাংলাদেশ চেয়েছে, চায়নি বলেই তো এত অরাজক অবস্থা, চায়নি বলেই তো তারা দিকভ্রান্ত, সবাই দিকভ্রান্ত এখন। তার মানে কি তারা 24-কে মানে গ্রেপ করতে চেয়েছে? না, 24 আসলে তাদের কাছে 24 কতটা ছিল, তারা তো কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। তারা যে একটা সরকারকে ফেলে দিতে পারবে, এই চিন্তা তাদের মাথায় ছিল কিনা, অন্তত 1 আগস্টের আগে ছিল না। এটি জনগণের বিপুল সমর্থনের কারণে তারা পিছনে আসতে পারেনি, জনগণই তাদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং এই আন্দোলনে কিন্তু কোনো নেতা নেই, এই আন্দোলনের জনগণই নেতা। একটু অর্গানিক আন্দোলন, অবশ্যই অর্গানিক আন্দোলন, এবং যে আন্দোলনে আপনি যারা মারা গেছে, এককভাবে যদি বলেন যে শ্রমজীবী মানুষ বেশি মারা গেছে, আপনি 124 জন বেয়ারেস লাশ হয়েছে,
আপনি আপনি জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং যারা যেসব পরিবার থেকে শহীদ হয়েছেন তাদের তো আমরা সাহায্য সহযোগিতার কথা বলছি, কিন্তু এই 124 আজও খুঁজে পাওয়া যায়নি, 124 আজও খুঁজে পাওয়া যায়নি। তাহলে এবং সরকারও এখানে দায়িত্ব, সরকারের ব্যর্থতা আছে, সরকার সেই খুঁজে বের করার চেষ্টা করে। 8 জনের শনাক্ত করা গেছে, 8 জনকে, 8 জন, 124 জনের মধ্যে 8 জন। এবং সেখানে দেখুন এই যে রায়ের বাজার বদ্ধভূমির পাশে যে কবরস্থান, গণকবর, সেই গণকবরে যে লাইন, এবং সেখানে অজ্ঞাতনামা লাইন। সৌরভ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু মনি আপা আপনার কাছ থেকে শুনতে চাই। আপা বলছিলেন, আপনি বলতে চাইছিলেন সৌরভ ভাইয়ের আলোচনায় যে 24-এর গণ অভ্যুত্থান তার সন্তানদেরকে খেয়ে ফেলছে, সেটা ঠিক আছে। আপনি বলবার চেষ্টা করেছিলেন যে এনসিপি এবং জামাতের জোট নিয়ে আপনি কিভাবে দেখেন এই জোটটি? তারা কি ভয়ে, এখন নির্বাচনের ভয়ে বিরোধিতা করছে? আপনি বলছেন যে নির্বাচন বন্ধ করার জন্য নানান অপতৎপরতা আছে। কারা এই অপতৎপরতা চালাচ্ছে? আপনি নিজেই কিছুক্ষণ আগে বললেন এনসিপির একজন যিনি দায়িত্বে আছেন ইলেকশনের, একজন ইলেকশন নেতা, পরিচালনা কমিটির চেয়ারম্যান, উনি বলেছেন নির্বাচন পিছানো, মানে প্রয়োজনে নির্বাচন পিছানো যেতে পারে, যেমন তেমন নির্বাচন করার চেয়ে দরকার পড়লে নির্বাচন পিছানো হোক। এই যে নির্বাচনের আছে আর 20-25 দিন, এর মধ্যে যদি এই পিছানোর গল্পটা এখনও যদি চলতে থাকে তাহলে এটা কিন্তু দুঃখজনক, নাম্বার 1। নাম্বার 2, এনসিপি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমি বলেছিলাম যে তাদেরকে দেখে আপনার মনে পড়ে আমাদের বিএনপি মনা, প্রো বিএনপির সায়ন্ত, ডাক্তার সায়ন্ত, উনি প্রায়ই টকশোতে বলেন যে উনি যখন জেলে ছিলেন এই যে 5ই আগস্টের আগে, তাকে জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছিলেন, এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতাকে নাম ধরে, মিয়া গোলাম পরোয়ার, উনি নাম প্রকাশ করেছেন, বলেছেন যে না, তাহের সাহেবের কথা বলেছেন সম্ভবত ডাক্তার। তো উনি বলেছেন যে তাকে চিনেন কিনা, সে তাদেরই সন্তান। এই যে এই প্রমাণগুলা সহ আমি কিন্তু প্রায় বলতাম এই কথাটা টকশোতে, যে এনসিপি জামাতের বি টিম। আজকে দেখেন প্রমাণ হয়ে গেল যে তারা কিন্তু আলাদা ইলেকশন করলে তারা হয়তো সিট কম পেত বা পেত না, কিন্তু তাদের কিন্তু একটা লম্বা জার্নিটায় একটা অন্যরকম একটা ইমেজ কাজ করত, তাদের কিন্তু ফিউচার অনেক ব্রাইট ছিল। আজকে তারা গিয়ে কি হলো, কিছু মেয়ে তারা সন্ধিয়ান হয়ে তারা পদত্যাগ করলো। তাদের যে অবদানটা ছিল 5ই আগস্টের অভ্যুত্থানে মেয়েদের, সেই মেয়েদের মধ্যে থেকে গুটি কয়েক মেয়ে এখানে আসছিল। ম্যাক্সিমাম মেয়েদের তো কোনো উপায় না পেয়ে তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেইখানে তারা পদত্যাগ করলো। এবং এই যে তাদের মেশাটা, এটা আমার মনে হয়, আমি কেন, বাংলাদেশের সাধারণ জনগণ যারা ইয়াং এনার্জেটিকদেরকে পছন্দ করেছে আগামীর জন্য, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্রের জন্য, তারা কিন্তু হতাশ হয়েছে। মুহূর্তের মধ্যে তারা হতাশ হয়ে গেছে। এই যে তাদের হতাশ, এখন তাদের হতাশা নিয়ে তো এদের কিছু আসে যায় না। যারা হতাশ হলো তারা তো এনপিএ গঠন করলো। হ্যাঁ, তারা কিন্তু এটাই হওয়ার ছিল তাদের কাছে, আমার মনে হয়। নইলে কিন্তু তাদের কাছে আরও কিছু হাতছানি ছিল, কিংবা তারা বলেছিল যে তারা কোনো জোটে যাবে না, তারা নিজেরাই আলাদা থাকবে, কিংবা তারা মিলে। বিএনপির ভূমিকা থাকলো, বিএনপি তো একটা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার দল, বিএনপির দরজা সবার জন্য খোলা। বিএনপি বলেছিল আসলে একটা আলোচনা করে নিতে পারতো, বিএনপি তো নাও করে নাই, হ্যাঁ করে নাই। বিএনপিতে গেলে কি তারা টিকে যেত? তাদের রাজনীতিটা টিকে যেত? কথা বলছি না, অন্য যাদেরই হোক, যেমন ধরেন তারা 7-8টা মিলে কিন্তু একসাথে ছিল, তারা এবি পার্টি, আরো অনেক গণ অধিকার পরিষদ, এই টাইপের আরো অনেকগুলো ছিল। তারা মিলে যদি একটা কম করত, তারা মিলে যদি থাকতো, তাহলে কিন্তু তাদের জন্য বেটার হতো, এবং রাষ্ট্রের জন্য আগামী রাষ্ট্রটা একটা আশ্রয়স্থল থাকতো, আরেকটা এক্সট্রা, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের সুবাতাসের জন্য কিন্তু একটা ছায়া সরকার ভীষণভাবে জরুরি। এবং সেটি তাদের হবার এক ধরনের সুযোগ তাদের ছিল, সেই সুযোগটি তারা হাতছাড়া করলো। মনিয়াপা, আরও শুনবো আপনার কাছ থেকে, আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরতে চাই। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ যাচ্ছি সরাসরি আলোচনায়। সৌরভ ভাই, আপনার কাছ থেকে ছোট্ট করে আলোচনা শুনতে চাই, দুজনের কাছ থেকে ছোট ছোট করে শুনবো। নির্বাচন এক প্রকার চলছে, ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি, প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া চলছে এবং বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। আলোচনা সমালোচনা ছাপিয়ে ভোটিং কার্যক্রম মানে নির্বাচনী কার্যক্রম চলছে। কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে, একটু আগে আপনি আলোচনায় বলছিলেন যে ভাষায় এবং যে পদ্ধতিতে আক্রমণ করছে সেটি এক ধরনের সামাজিক মব বা সোশ্যাল মিডিয়া মবের মব বলা যায় না, কিনা। সেটা কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের পর থেকেই হয়ে আসছে। এটি খুবই দুঃখজনক। যারা এটি কি এই নির্বাচনে কোনো যারা প্রভাব ফেলবে কিনা? অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের কাছ থেকে এই ভাষা, এই আচরণ, এই বিদ্বেষ কোনোভাবেই কাম্য নয়। কারণ তারা আচরণ দিয়ে, তাদের সাহস দিয়ে, তাদের প্রজ্ঞা দিয়েই কিন্তু জাতিকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। এটি কি আপনি উস্কানি মনে করেন? এটি হঠকারিতা, শুধু উস্কানি না। আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে এমনকি বিএনপির শীর্ষ নেতাদের নাম ধরে যে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে এবং রাজনৈতিক তার সমালোচনাও করা হবে, বিতর্ক থাকবে, তর্ক থাকবে, না সমালোচনাও করা হবে এবং সেই ভাষা কঠোরও হতে পারে, কিন্তু সেই ভাষা বিদ্বেষমূলক হবে না, সেই ভাষা অশ্লীল হবে না, উস্কানি হতে পারে না, শালীনতার বাইরে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক যে এটি গেছে। আমরা কিছু কিছু রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগ আমলে বা তার আগে বিএনপি আমলে কিছু কিছু রাজনৈতিক নেতারা খ্যাতি লাভ করেছিলেন এই ধরনের ভাষা ব্যবহার করে, এবং তারা পুরনো এবং তারা কোনোভাবেই জননন্দিত নয়। কিন্তু আজকে যে তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিলেন তাদের মুখ থেকে এই ভাষা কোনোভাবেই কাম্য নয়। আরেকটা হচ্ছে যে শুধু ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় এই সরকারের যদি সবচেয়ে বড় ব্যর্থতা হয় সেটা হচ্ছে মব ভায়োলেন্স বন্ধ করতে না পারা, সেটাকে সামাল দিতে না পারা, এবং অনেক ক্ষেত্রে সরকারের আশ্রয় প্রশ্রয় পেয়েছে। যখন কোনো নীতি নির্ধারণী অবস্থান থেকে যখন বলা হয় যে মব বলা যাবে না, বিপ্লব আর মব কিন্তু এক নয়। বিপ্লব সংগঠিত হয়ে গেছে 5 তারিখে শেষ। এরপরে যা হয়েছে একেবারে শেষ করব, এটি কি নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, ছোট করে একেবারে ইয়েস অর নো? অবশ্যই এটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে যদি নির্বাচন কমিশন শক্ত না হয় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে, যে কোনো সহিংসতার বিরুদ্ধে। আপনি দেখুন যে ঘরে তালা দিয়ে মানুষ পুড়িয়ে ফেলছে, শিশু পুড়িয়ে মেরেছে প্রকাশ্যে, মানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যথেষ্ট আশঙ্কা আছে। জি মনিয়াপা, শেষ করবো ছোট্ট করে, একেবারেই ছোট্ট করে। মব নিয়ে সৌরভ ভাই বলছিলেন ভয়াবহ রকমের প্রভাব ফেলতে পারে বা যথেষ্ট সম্ভাবনাও দেখছেন, আপনি কি মনে করেন? ছোট্ট করে। আজকে একটা প্রোগ্রামে ছিলাম যেখানে প্রোগ্রামটায় একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছে মবকে সামনে আনলে, মবকে মব বললে এটার জন্য তারা হুমকি দিয়েছে, চ্যালেঞ্জ করেছে। তাহলে মবকে কি বলতে বলেছেন এখন মবকে তারা বলেছে যে এটা কোনো মব না, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের ফলাফল, মানে আফটার শেখ। হ্যাঁ, আফটারটাও গণ অভ্যুত্থান। তার মানে গণ অভ্যুত্থান তো কখনো চলমান হতে পারে না। মানে এটি আমার কথাটা হচ্ছে, আমি ওখানে ছিলাম এবং আমার উত্তরটা এমন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে মনে আছে আপনার নিশ্চয়ই, একটা বাইরের ছেলে, অপ্রকৃতস্থ ছেলে যে কিনা পাগল অনেকটা, সে খাবার পেটের তাগিদে গিয়েছিল, তাকে মোবাইল চোর হিসেবে সাব্যস্ত করে 5ই আগস্টের কয়েকদিন পরে সারা রাত ব্যাপী পিটিয়ে তাকে হত্যা করা হলো। এই ছেলেটা কি ফ্যাসিস্টের লোক ছিল? সে তো একটা অসুস্থ ছেলে, ক্ষুধার্ত অসুস্থ ছেলে, সে অনেকটা অটিস্টিক ছেলে। সেই ছেলেটাকে এইভাবে মারলো, তাকেও কি আপনি এটাকে আমি মবই বলি আর গুরুতর অপরাধী বলি? এক লাইনে উত্তর চাই। আপনি যে আলোচনা সভাটির রেফারেন্স দিলেন, ওনারা বলেছেন এটিও এক ধরনের বিপ্লব বা অভ্যুত্থান। তার মানে কি 12 তারিখ পর্যন্ত অভ্যুত্থানের কার্যক্রম চলতে থাকবে? এটি কি ওনারা বলতে চাচ্ছেন? তাহলে অভ্যুত্থান চলাকালীন সময়ে সবকিছুই তো এক ধরনের বৈধতা আমরা পেয়েছি বা বৈধতা দিয়েছি, তার মানে কি আরো বৈধতা 12 তারিখ পর্যন্ত দিতে হবে? সেটি কি বলেছেন আপনার হয়ে এই প্রশ্নটা জাতির সামনে রেখে গেলাম, জাতির সামনে রেখে গেলাম যে দায় মুক্তিটা কত দিনের দায় মুক্তি, কোন ক্রাইটেরিয়ায় দায় মুক্তি, কত তারিখ পর্যন্ত দায় মুক্তি, সরকারকে এটা ক্লিয়ার করতে হবে অবশ্যই নির্বাচনের আগে, নইলে নির্বাচনকে ঘিরে
আরও অনেক অনেক যা ঘটনা ঘটবে বা ঘটতে পারে বা আমরা আশঙ্কা করছি, সেটা কি মানে ঐতিহাসিক নির্বাচনের পরিবেশ হ্যাঁ। জন্য কতটুকু সহায়ক হবে কতটুকু সে প্রশ্ন সহায়ক আমরাও রাখতে চাই আজকে অনুষ্ঠান থেকে। ধন্যবাদ মনিয়াপা, ধন্যবাদ সৌরভ, আপনাদের দুজনকেই। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।